আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি পলি আক্তার। কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি 4তলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 8 বাংলাদেশি সহ অন্তত 9 জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে 15 জন। রাত 2টার দিকে এসি বিস্ফোরণে ওই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। দমকল সূত্রে জানা গেছে, নিহতরা সবাই চিকিৎসা সেবার জন্য কলকাতায় আসা বাংলাদেশি নাগরিক। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনও প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। সামিউল শিহাবের রিপোর্টে বিস্তারিত। একটি বহুতল ভবনে একাধিক হোটেল, ঘুপচি ঘুপচি ঘর, যাতায়াতের পথও বেশ সংকীর্ণ। কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের প্রায় প্রতিটি আবাসিক হোটেলের চিত্র এটি। বুধবার গভীর রাতে ভবনের 3তলার হোটেল শিখাইনে প্রথম আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা বেশি না থাকলেও মুহূর্তেই ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায় হোটেল রুম ও করিডর। এ সময় ঘুমিয়ে থাকায় ঘরের ভেতরে আটকা পড়েন অনেকেই। বাকিরা হোটেল ছেড়ে বের হওয়ার চেষ্টা করলেও ঘন ধোঁয়ায় সরু রাস্তা খুঁজে বের করাও হয়ে পড়ে দুঃসাধ্য। হোটেলটি সরু গলির মধ্যে হওয়ায় ভেতরে ঢুকে উদ্ধার কাজ চালাতেও বেশ বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের। 9 জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে অধিকাংশের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর কলকাতার আবাসিক হোটেলগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উঠছে প্রশ্ন। আবাসিকদের অধিকাংশের দাবি, আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের কারো দেখা মেলেনি, ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থাও। এর মাত্র 2 দিন আগে তারাপীঠের একটি হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারান 9 জন। সেই ঘটনার পর 15টি লাইসেন্সবিহীন হোটেল বন্ধের নির্দেশ দেয় প্রশাসন। সামিউল শিহাব, আরটিভি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ব্যবসায়ী ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সম্মানে আয়োজিত সংবর্ধনায় তিনি বলেন, 2 দেশের সম্পর্কের সম্মানেই ভারত সম অধিকারের সম্পর্ক চায়। সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে অমীমাংসিত সমস্যার সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। হাইকমিশনার বলেন, অতীত ভুলে না গেলেও নতুন ভবিষ্যৎ নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামা ওয়াবেদ সহ 2 দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত এখনো অপেক্ষা করছে। ভারতীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করলেই অমীমাংসিত সমস্যা সমাধানে কাজ করবে দিল্লি। স্বার্থ ছাড়া ভারত গুরুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে তাকে সাধুবাদ জানায় সরকার। একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বলেন, তবে স্বার্থ থাকলে এগোবে না বাংলাদেশ। সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে স্বেচ্ছাসেবক দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভী। যে কোনো ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা বিএনপির নেতাকর্মীরা শক্ত হাতে মোকাবেলা করবে বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। বাংলাদেশ সরকার প্রত্যেক দেশের সাথে বন্ধুত্বের প্রকাশ্যে যে ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই এইখানে যদি অন্য কিছু না থাকে তাহলে অবশ্যই সমতার ভিত্তিতে আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন। চুয়াডাঙ্গার জীবননগরে সীমান্তের কাঁটা তার পার হয়ে ভারতীয় নাগরিক সহ 5 জন বাংলাদেশে প্রবেশের অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা আটক করে তাদের পুলিশে সোপর্দ করেছে। ভোরে উপজেলার বেনীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে প্রবেশের পর তাদের আটক করা হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ 5 জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে আটক করা ব্যক্তিদের পরিচয় ও সীমান্ত পারাপারের বিষয়টি যাচাই বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানায় পুলিশ।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আইনি প্রতিবন্ধকতা তৈরির আর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। দুপুরের রাষ্ট্রপতি নির্বাচনে শুধু সংসদ সদস্যরা নয়, জাতীয় নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীদের ভোটাধিকার চেয়ে করা একটি রিট হাইকোর্ট সরাসরি খারিজ করে দিলে প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি। আরও বলেন, প্রচারকামী এবং উদ্দেশ্য প্রণোদিত হয়ে কিছু ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে এ ধরনের রিট করছেন, যার আইনি ভিত্তি নেই। এর আগে সোমবার রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় নিয়ে রিট করেন এক আইনজীবী। এর শুনানি শেষে রিটটি খারিজ করে দেয় আদালত। এবং আজকে আরেকজন আইনজীবী দায়েরকৃত এই রিট পিটিশনের খারিজ হওয়ার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানে কোনো ধরনের আইনি প্রতিবন্ধকতা সৃষ্টির কোনো সুযোগ এবং সম্ভাবনা আমরা দেখছি না। সেক্ষেত্রে নির্বিঘ্নে আগামীকালে রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশে হবে এবং সেক্ষেত্রে আইনগত কোনো প্রতিবন্ধকতার আমি বিন্দুমাত্র কোনো সম্ভাবনা কিংবা আশঙ্কা দেখছি না। ফ্যাসিবাদের দালালি করতে সাংবাদিকতা পেশাকে যারা ব্যবহার করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে রাজধানীর তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। জানান, ক্ষমতার অপব্যবহার করে জনগণের ক্ষতি করা এবং এতে সহযোগিতাকারী সাংবাদিকদেরও আইনের আওতায় আনা হচ্ছে। স্বাধীন বাংলাদেশে বর্তমান সময়ের মতো এত বেশি গণমাধ্যমের স্বাধীনতা আগে কখনো ছিল না। তবে স্বাধীনতার সুযোগ নিয়ে সাংবাদিকতার নামে ব্ল্যাকমেইলিং ও অপসাংবাদিকতা মেনে নেওয়া হবে না বলেও জানান মন্ত্রী। ক্ষমতা ধরে রাখার জন্য যে হত্যা, গুম, খুন হয়েছে, রাষ্ট্র লুট হয়েছে, টাকা বিদেশে পাচার হয়েছে, এই অপকর্মের সহযোগী সাংবাদিক হিসাবে তারা চিহ্নিত হয়েছে। আমরা তাদেরকে আইনের আওতায় আনার জন্য কাজ করছি, যাতে কেবলমাত্র অপরাধীরাই চিহ্নিত হয়। এলএনজি সরবরাহ শুরু হলেও রাজধানীতে কিছুতেই কাটছে না গ্যাস সংকট। বাসা বাড়িতে জ্বলছে না চুলা, গাড়ির দীর্ঘ লাইন সিএনজি পাম্পে। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকটে ভোগান্তি বাড়ছে চালকদের। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। কোথাও স্টেশন বন্ধ, কোথাও আবার কম চাপের কারণে অল্প গ্যাস নিয়েই ফিরতে হচ্ছে চালকদের। সময়ের পাশাপাশি কমছে তাদের দৈনিক আয়। শাকিলা করিমের রিপোর্ট। যানবাহনের এই দীর্ঘ লাইনই বলে দেয় দেশের গ্যাস সংকট ঠিক কোন পরিস্থিতিতে আছে। কাঠফাটা রোদে সড়কে অপেক্ষমান সিএনজি ও প্রাইভেট কার, জরুরি সেবা অ্যাম্বুলেন্সও। রাজধানীর সব সিএনজি ফিলিং স্টেশনের চিত্র একই। গ্যাসের আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও নিশ্চিত নয় গাড়িতে প্রয়োজনীয় জ্বালানি মিলবে কিনা। 266টা গ্যাস ঢুকছে শেষ। এই 266টা গ্যাস দিয়ে আমি হাইজ গেলে ধরেন এই 30 কিলো চালাতে 30 কিলো চালানোর পরে হয়ে যাবো, আবার আসে পর আবার দিতে হবো। 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল দিয়ে আপনার গ্যাস পাইতে আসি 65 টাকা, 80 টাকা, 100 টাকা এরকম পাইতে আসি। দিনেও খাটতে আসি, রাত্রেও খাটতে আসি। আমার এখন আর কোনো উপায় নাই। আর এই সিএনজি ছাইড়ে যে অন্য কোনো কর্ম তাও করতে পারতেছি না। স্টেশনের পাইপে গ্যাস উঠছে কম, মিটারে সীমিত গ্যাসের পরিমাণ। সিএনজি চালকদের কপালে চিন্তার ভাঁজ, কিভাবে চলবে সংসার। এটা নিয়ে আপু আসি প্রচন্ড আকারে ঝামেলায়, বুঝছেন। এখন আজকে গাড়ির চাবি দিয়ে দিব, চাবি দিয়ে দেশে যাবো, গ্যাসের ঝামেলা শেষ হলে পরে এসে গাড়ি চালাবো। 5 ঘন্টা সিরিয়ালে থেকে আমি 272 টাকার গ্যাস পাইছি। এখন কি করার আছে? গাড়ি যতটুকু চলে এরপরে বন্ধ থাকবে, না পারলে তেলে চালাবে মালিকে। বাধ্য হয়ে ভোক্তাদের কণ্ঠে অভিযোগ, দাম বাড়িয়ে হলেও যেন সমাধান মিলে। গ্যাসের দাম বাড়াও আপত্তি নাই, কিন্তু এই কষ্টটা থেকে আমরা মুক্তি চাই। বাড়াক যদি, তারপর যেন আমরা গ্যাস পাই, এটাই আমাদের দাবি সরকারের কাছে। স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ লাইনের চাপ কম থাকায় স্বাভাবিক গতিতে গ্যাস দেওয়া যাচ্ছে না। তিতাস থেকে আমরা যে মেসেজটা পাই ওইটার উপরে আমরা ডিপেন্ড করি, এছাড়া আমাদের কোনো ওয়ে নাই। কারণ তিতাসের লাইনে গ্যাস না আসা পর্যন্ত আমাদের কোনো কিছুই করণীয় নাই। লোকসান আমরা পড়ে গেছি, এটা কল্পনার বাইরে। এখান থেকে কবে এটা কাটায় উঠতে পারবো এটাও বলতে পারবো না, অনেক সময় লেগে যাবে যদি লাইন ঠিকও হয়ে যায়। গ্যাসের সংকটে দীর্ঘ হচ্ছে ভোগান্তি, কমছে চালকদের আয়, দ্রুত সমাধানের অপেক্ষায় ভুক্তভোগীরা। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। আরটিভির সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।